হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি মোটামুটি আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। চলো তাহলে কি সারাদিন কাজ করি আর কিভাবে সময় কাটে তোমাদের সাথে আমি সব কিছু তোমাদের সামনে তুলে ধরি। তো দেখো, সবার আগে এইগুলো আর কি রোজকার কাজ, একটু মোছামুছি করে নিলাম। নিয়ে তারপরে এখন ঝাড়পোছ করে ঘরটা ঝাড় দিয়ে নেবো। ঘর ঝাড় দিয়ে তারপরে মোছামুছি তো আর ভালো লাগে না, এই জন্য কী করি, আমি আগে মোছামুছি করি তারপরে ঝাড় দিই। তো দেখো, মুছে নিলাম আর এখন ঘর মুছবো। ঘর মুছে তারপরে তো জানো তোমরা আমার সেলাইয়ের কাজ আছে। আর আমার কিছু বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছে আমি কি সেলাই করি। তো আমি অনেক আগের ভিডিওতেও আমি অনেকগুলো ভিডিও আমি দিয়েছি যে আমি কি সেলাই করি, কি কাজ করি। বন্ধুরা তোমরা একটু দেখে নিও, আগের যে ভিডিওগুলো দিয়েছি একটু দেখে নিও। কেন, আমি দেখো এমনিতে ভিডিও বড় হয়ে যায়, আর যেহেতু আমার নেট থাকে না এই জন্যে বেশি কিছু বলা যায় না, তারপরে ভিডিওটাও বড় হয়ে যায়। আর এখন নেট ব্যালেন্স তো কতবার বেড়ে গেছে তোমরা জানো। তোমরা আমার পরিবার, আমার বন্ধু, তো তোমাদের সাথে তো আমি সব কিছু বলতে পারি বলো, আর তোমাদের কষ্টটাও আমার দেখা উচিত, তাই না? তো দেখো, আমি এখন উঠানটা ঝাড় দিয়ে নেবো, নিয়ে তারপরে ঘর মুছবো। জানো তো বন্ধুরা, যখন আমি শ্বশুরবাড়িতে আসি না বিয়ে হয়ে, তখন আমার বয়স ছিল কিন্তু 13 বছর। আমার সম্বন্ধ করে দেখে শুনে বিয়ে দেয় মা বাবা। তখন আসি, আমি বাসন মাজতে পারতাম না, ঘর মুছতে পারতাম না। একটা ছোট মেয়ে ক্লাস 7-এ পড়ে, সে তখন কি করবে? আমার মা বাবা, আমরা খুব গরিব ছিলাম গো। তো সেই জন্য আমাকে দেখে বিয়ে দেয়। তো শ্বশুরবাড়ি যেদিন থেকে এসেছি, আমার যা, আমার শাশুড়ি আমার উপরে খুব অত্যাচার করতো। আমি কাজ করতে পারতাম না, আমাকে মারধর করতো, আমি শাড়ি পরতে পারতাম না। আর এদের বাড়ির নিয়ম ছিল জানো তো, শাড়ি পরতে হবে। তো আমি তো পরতে পারি না, আমাকে শাড়ি পরিয়ে দিত আর আমাকে খুব মারধর করতো। তো আমি কান্নাকাটি করতাম। একদিন না, আমি সব শাড়ি টাড়ি খুলে আমি এখান থেকে পালিয়ে যাই আমার মা বাবার বাড়িতে। যেহেতু আমার শ্বশুরবাড়ির থেকে আর আমার বাপের বাড়ি বেশি দূর না, ডিফারেন্স না বেশি দূর, এই 10 মিনিটের রাস্তা, সেই জন্যে। আর আমার হাজব্যান্ড কিন্তু আমার থেকে বয়সে অনেকটা বড়, 13-14 বছরের বড় আমার হাজব্যান্ড আমার থেকে। আমার যখন 13 বছর, আমার হাজব্যান্ড তখন 23 বছর বয়স, তাহলে বুঝতে পারছো 12-13 বছর তো হবেই। তো সেই জন্যে আমি ছোট ছিলাম আর আমার শ্বশুরবাড়িতে, তারপরে ভয় পেতাম, আমি একসাথে থাকতে চাইতাম না। মা বাবাকে গিয়ে বলতাম, অনেক কান্নাকাটি করতাম গো। কিন্তু আমার মা বাবা শুনতো না জানো তো, আমাকে আবার ধরে বেঁধে এখানে দিয়ে যেত। বলতো, যা, আমরা গরিব, ভাড়া থাকি, আমরা দুটো ভাই আছে ছোট, তাদেরকে বড় করতে হবে, শ্বশুরবাড়িতে যা, ওখানে এখন তোর এখানে কোনো অধিকার নেই, ওখানে থাকতে হবে। তোমরা বলো তো বন্ধুরা, সেই 13 বছরের মেয়েটা তখন কি করতে পারে? তখন আমি কাঁদতাম জানো তো, শুয়ে শুয়ে আর ওখানে থাকতাম। আর আমার হাজব্যান্ড আমার সাথে কথা বলতো না ঠিক মতন, কিন্তু আমার সাথে অত্যাচার করতো। এখন আমার যখন আর কি এরকম অত্যাচার করতো আমার শাশুড়ি, আমার যা, ওরা সবাই আমাকে বলতো এখানে থাকতে গেলে সব কিছু সহ্য করতে হবে, আর মারধর করতো। তারপরেও হাজব্যান্ড কিছু বলতো না। আর আমার হাজব্যান্ডের না, ওর বাইরে এখানে ওখানে যাওয়া আসা সম্পর্ক ছিল। আমি যখন আর কি বাড়িতে থাকতাম, তখন জানো তো আমার হাজব্যান্ড পাশের ঘরে এরকম থাকতো, শুয়ে থাকতো, আমার সাথে কথা বলতো না। তারপরে যখন আমি একদিন প্রেগনেন্ট হই, তখনও আমার সাথে ওরকম করতো, আমাকে খেতে দিত না। জানো, যখন আমি প্রেগনেন্ট ছিলাম, রেশনের চাল খেত ওরা, রেশনের চালের ভাত, মাছ খেতে দিত না, জল দিয়ে নুন দিয়ে এইভাবে ভাত দিত খেতে। তারপরে মানে কি বলবো তোমাদের বন্ধুরা, এরকম অত্যাচার করেছি। কোনো দিন মাছ দিত না, সপ্তাহে হয়তো একদিন, তাও ছোটো মাছ দিত, আমি খেতে পারতাম না কাটার জন্যে। তারপরেও না আমি এখানে রয়েছি। আমার মা বাবা যেহেতু গরিব, কি করব বলো? তারপরে একদিন আমার যখন 14+ হয়, তখন আমি মা হলাম। যখন আমার প্রেগনেন্ট, তখন ডাক্তার বলে দিল অবস্থা ভালো না। আমাকে এটা আগের ভিডিওতে বলেছি। তো যাই হোক, এই পুরোনো কথা আর কি বলবো, কষ্ট হয় আমাদের জানো তো, ঘরের বউদের অনেক কিছু মানিয়ে নিতে হয়। সেই 13 বছরের মেয়েটা বন্ধুরা এত কষ্ট সহ্য করে আজকে আমার এই মেয়েটাকে
যখন আমাকে ফেলে চলে আসে, সমস্ত কিছু অত্যাচার সহ্য করে যখন আমি মা হলাম, মেয়ে হলো দেখে আমাকে হসপিটালে ফেলে চলে আসে। বাপের বাড়ির থেকে যখন আমি এই বাড়িতে আসি, আমার শাশুড়ি দরজায় দাঁড়িয়ে আছে, আমাকে ঢুকতে দেবে না, জানো তো? তখন আমার শাশুড়ি দরজায় দাঁড়িয়ে আছে, আমার যা দাঁড়িয়ে আছে, বলছে আমাকে ঢুকতে দেবে না। বলছে এখানে থাকতে গেলে বাপের বাড়ির কারুর সাথে সম্পর্ক রাখা যাবে না, বাপের বাড়িতে যাওয়া যাবে না। আমার হাসবেন্ড দাঁড়িয়ে রয়েছে, বলছে হ্যাঁ, মা, বৌদি তারা যা বলবে আমাকে তাই শুনতে হবে। জানো তো বন্ধুরা, সেই 14 বছরের মেয়েটা মা বাবার মুখের দিকে তাকিয়ে, ছোট ছোট ভাইদের মুখের দিকে তাকিয়ে আমি এখানে থেকে গেলাম। আমার মেয়েটা ছোট ছোট বাচ্চা, 6 মাসের বেবি, দুধ খেতে পারতো না। ওকে অনেক কষ্ট করে যখন 2-3 মাস হয় তখন আমি এখানে এসেছি। আমার মা বাবা আসতে না করেছিল, কিন্তু বাড়িওয়ালা খুব ঝামেলা করছিল, তাই আমি চলে এসেছিলাম। তখন বাপের বাড়িতে যেতে দিত না, আর আমার মা বাবা আমার কোনো খোঁজ খবর কিচ্ছু পেত না। তারপরে একদিন শাশুড়ি বলল, এখানে থাকতে গেলে সব কিছু মানতে হবে তোমাকে। আমার মেয়েটা সারাদিন পড়ে থাকতো, কেউ ধরতো না, কোলে নিত না, আমি একটু দুধ খাওয়াতে পারতাম না। জানো বন্ধুরা, ব্লাউজে হেম সেলাই করতাম, করে 10 টাকা, 5 টাকা, 15 টাকা, ওই টাকা দিয়ে দুধ কিনতাম, কিনে আমার মেয়েটাকে খাওয়াতাম গো। মেয়েকে কোলে নিতে পারতাম না, যেই কোলে নিতাম বলতো এই কাজ করো, ওই কাজ করো। মেয়ে সন্তান, অত কোলে নেওয়া কিসের, কাঁদতে দাও, মেয়ে কাঁদবে, কান্নাই ভালো। এত কিছু মেনেছি। আর এখন সেই মেয়েটাকে যখন বড় করেছি একটু একটু করে, এখন আমার মেয়েটা বড় হয়েছে, পড়াশোনা করছে, এখনও সেই কষ্ট শেষ নেই। তো দেখো বন্ধুরা, মেয়ের জন্যে মেয়ে পেঁয়াজি খেতে চেয়েছে, তাই পেঁয়াজি বানিয়ে দিচ্ছি। দুঃখের কথা তোমাদের সাথে একটু শেয়ার করি মাঝে মাঝে। আর এই পুজো, জানো তো, মেয়েটাকে কিচ্ছু দিতে পারিনি গো। আমি একটা এতটাই অসহায় মা, যেটুকু টুকটাক কাজ করি, ইনকাম করি, মেয়ের পড়াশোনার খাতা বই এগুলোই কিনি। আমি লাইভে গেছিলাম, আর বন্ধুরা প্রত্যেক শুক্রবারই আমি এখন থেকে লাইভে আসবো, তোমরা আমাকে একটু সাপোর্ট করো গো। লাইভে আসি, অনেকে জিজ্ঞেস করে অনেক কথা, দেখো সব সময় সব কথা বলা যায় না লাইভে, তাও আমি বলি, যেহেতু আমার জীবনে যেটা ঘটেছে একদম সত্য ঘটনা। সবাই বলে না বন্ধুরা পুলিশ ফাইল, আমার জীবনেই পুলিশ ফাইল তৈরি হয়েছে, আর এখনও তৈরি হচ্ছে একটু একটু করে। কি বলবো তোমাদের বলো? তো এই রকম দিন, মানে তিল তিল করে আমাকে এরা মেরে দিতে চেয়েছিল, বিষ খাইয়ে, বিষের মতন পিষে আমাকে মারতে চেয়েছিল। যখন আমি সব কিছু সহ্য করলাম, পারলো না আমার সাথে, আমার মেয়েটাকে বড় করলাম। এখন ওরা চাইছে আমার মেয়েকে মেরে ফেলতে, গুন্ডা দিয়ে রেপ করে মেরে দিতে। এই বলেছে আমাকে এই কথা। কি বলবো তোমাদেরকে আর বলো? তো দেখো সারাদিনের শেষে এই যে বাড়ি এসে এতগুলো জামা কাপড় ধুয়েছি, ধুয়ে এই যে গুছাচ্ছি। আর এরপরে রান্নাঘরে যাব বন্ধুরা, স্নান করব, খুব গরম লেগে গেছে। স্নানটা করে, চুলটা ভিজা, স্নান করেছি বাড়িতে এসে। স্নান করার পরে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, আর চুলটা একটু ছাড়তে পারিনি, চুলটা ছেড়ে দেবো। জানো তো বন্ধুরা, আমার মাথায় অনেক চুল ছিল, তোমরা আমার আগের ভিডিও দেখলেই দেখতে পাবে। সেই চুলগুলো কেটে দিয়েছি, কেন বলো তো? সারাদিন সংসারের কাজ করে আর আমার মেয়েকে দেখে আমি কিচ্ছু করতে পারতাম না নিজের জন্যে। তারপরে মনটা খারাপ লাগে যে পুজোটা মেয়ের একটা কিছু দিতে পারিনি। ঠিক আছে, দুর্গা পুজো তো গেল, শেষ হতে যাবে আমাদের, আর পুজো গরিবদের বলো। কালী পুজোয় যদি পারি মেয়েটাকে একটা কিছু দেওয়ার চেষ্টা করব। আমার মেয়ে খুব লক্ষ্মী গো, আমার মেয়ে কিচ্ছু চায় না আমার কাছে, বলে মাম্মাম তোমাকে কিছু দিতে হবে না, তুমি শুধু আমার পড়াশোনার খাতা বই কিনে দাও, পেন কিনে দাও, যেটা লাগবে পড়াশোনার জন্যে, আমার পড়ার জিনিস কিনে দাও, আমি এছাড়া কিচ্ছু চাই না। তো দেখো বন্ধুরা, জামা কাপড়গুলো গুছিয়ে ফেলেছি, আর এখন এই যে রান্নাঘরে এসেছি। মেয়ে বললো ভাত খাবে না, রুটিও খাবে না, তো কি করব, আমি একার জন্য আর কি ভাত করব। তো ভাবছি দুধ আছে ফ্রিজে, দুধটা গরম করে নিই, আর এই যে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। আর চুলটা একটু ভিজা, তো চুলটা মানে ছেড়ে রেখেছি শুকাক। আর এখানে ডিম সিদ্ধ দেবো, 3টে ডিম আছে, কারণ 2টো ডিম সিদ্ধ দেবো এখন খাবো আমি, একটা মেয়ে একটা, আর একটা ডিম সিদ্ধ থাকবে, ওটা সকালে মেয়েকে দেবো। কেন বলো তো? সকালে তো আমি সেলাইয়ের কাজ করতে হয়, আমি সময় পাই না, আর মেয়ে খুব সকালে পড়া থাকে, চলে যায়, এই জন্যে ওকে তাড়াতাড়ি পাঠিয়ে, মানে ওকে দিয়ে আমি চলে যাই সেলাইয়ের কাজ করতে। মেয়েকে ক্লাসে দিয়ে, মেয়েকে তো আর বাড়ি রেখে যাই না আমি, রিস্ক হয়ে যায়, বাড়ি কেন রাখি না তোমরা জানো। এতদিন তাহলে আমার মেয়েকে মেরেই ফেলতো, আমার মেয়েকে আর পেতাম না আমি।
সেই জন্য মেয়েকে রেখে তারপরে আমি যাই। তো এখানে তো ডিমটা সিদ্ধ দিয়ে দিলাম, আর এখানে দুধটা জাল দিয়ে নেবো। কর্নফ্লেক্স খেয়ে নেবো ভাবছি, কেন বলো তো বন্ধুরা? কর্নফ্লেক্সটা খেলে শরীরটাও ভালো থাকবে, আর একার জন্যে নিজের শরীর তো ভাবি না, মেয়েটার জন্যে ভাবি। এত পড়াশোনা করে, একটু ভালো কিছু খাওয়াতে পারি না গো। তো কী করব, আজকে ছোট ছোট খয়রা মাছ পেয়েছিলাম, তাই রান্না করেছি। মেয়ে খাবে না, তো দুপুরবেলা রান্না করেছি। বেশি মাছ আনিনি, 200 মাছ এনেছি 20 টাকা দিয়ে। তো ওই মাছটা বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল করেছিলাম, মাখা মাখা। মেয়ে খায়নি, মেয়ে ঝোলটা খেয়েছে কিন্তু মাছ খায়নি। তারপরে আবার হয়েছে অ্যালার্জি, ওর বেগুন খেলেই অ্যালার্জি হয়। চিংড়ি মাছ, আসলে আমার মেয়েটা 6 মাসের বেবি, তো কী হয় বলো তো বন্ধুরা, ওর সব কিছুতেই অ্যালার্জি, জানি না কেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করব না গো, নেট থাকে না, খুব অসুবিধা হয় ভিডিও দিতে। তো এই জন্য আজকের ভিডিওটা আমি এই মুড়ি না, কর্নফ্লেক্স খাবো। মুড়ি খেতে বলেছিলাম, খাবে না, তো কর্নফ্লেক্স খেয়ে নেবো। তো কর্নফ্লেক্সটাও শেষের দিকে অল্প একটু আছে, তো ভাবলাম ঠিক আছে, বাসনগুলো গুছিয়ে নিই, তারপর কর্নফ্লেক্সটা মেয়েকে একটু দেবো, আমি একটু খেয়ে নেবো। দেখো তো, মধ্যবিত্ত ঘরে কত কিছু আমাদের মানিয়ে চলতে হয় না? কি করব, কষ্ট করেই তো ছোটোর থেকে বড় হয়েছি, আর কষ্ট করেই যাচ্ছি গো। তো এই যে দেখো, বাসনগুলো গুছিয়ে নিলাম, আর এখানে 2টো বাটি নিয়েছি, কর্নফ্লেক্স নিয়ে নেবো, মেয়ে আর আমি খেয়ে নেবো। এটাই আজকে আমাদের রাতের খাবার। তো বন্ধুরা, আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে, একটা করে লাইক করে দিও, শেয়ার করে, সাবস্ক্রাইব করে, কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থেকো। তোমরা তোমাদের পরিবারকে নিয়ে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কাল দেখা হবে ঠিক দুপুর 2টোয় নতুন কোনো ব্লগের সাথে। আর বন্ধুরা, আমি 14 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত ভিডিও দিতে পারবো না, কারণ আমি হাসনাবাদে যাব আমার জেঠুর বাড়িতে। তোমাদের জন্যই যাব, কিছু নতুন নতুন ব্লগ নিয়ে আসবো ওখানে। আর একটু আমার ভিডিওগুলো দেখো, শেয়ার করো, আর একটু কমেন্ট করো গো বন্ধুরা। তোমরা যদি একটু কমেন্ট করো, আমার অনেকটা মোটিভেট করে গো। যেহেতু তোমরা আমার পরিবার, একটু আমার মেয়ের পড়াশোনাটার জন্য আমাকে একটু সাপোর্ট করে গো, একটু যাতে আমার মেয়েকে পড়াতে পারি। আর কি বলবো, তোমরা ছাড়া তো কেউ নেই, তাই তোমাদের কাছেই আমার মনের কথা সব বলি। তো দেখো, এখানে কর্নফ্লেক্স নিয়েছে, আর দেখো কর্নফ্লেক্সটাও শেষের দিকে একটুখানি আছে, তো দুজনে মা মেয়ে ভাগ করে খেয়ে নেব। তারপরে দেখি পরে যদি পারি একটা নিয়ে আসবো। গুড নাইট, টাটা, সবাই ভালো থাকো।